তো আজকে আমরা বোটানি চ্যাপ্টার ওয়ানের ওয়ান অফ দা ইম্পর্টেন্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন সেটা পড়বো। তো আজকে টপিকটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপন। ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপন। আচ্ছা, তো এই প্রক্রিয়াটা আসলে বোঝায় কি? আসলে বোঝায় যে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়া, একটা ডিএনএ থেকে আরো নতুন দুইটা ডিএনএ তৈরি হওয়াকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। কি বললাম? একটা ডিএনএ থেকে আবার নতুন দুইটা ডিএনএ একদম হুবহু সেম রকম ডিএনএ তৈরি হওয়াকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। কি বলা হয়? ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, তো ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় মেনলি ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন। এটাকে অনেকে অনুলিপন বলে, বাট মনে রাখবো অনুলিপন এটাকে বলা যাবে না। অনুলিপন এটাকে বলা যাবে না, এটাকে আমরা প্রতিলিপনই বলবো। এখন এই ডিএনএ প্রতিলিপন বা রেপ্লিকেশনের জন্য তিনটা অনুগল্প, অনুগল্প মানে হচ্ছে ধারণা করে নেওয়া, হ্যাঁ, এরকম তিনটা ধারণা বা মডেল আবিষ্কার করছিলেন বিজ্ঞানী লেভিয়েন্থাল এবং ক্রেন। কি নাম বলছি? বিজ্ঞানী লেভিয়েন্থাল এবং ক্রেন 1956 সালে তিনটা অনুগল্প প্রস্তাব করেন। কয়টা অনুগল্প? তিনটা অনুগল্প প্রস্তাব করেন। অনুগল্পগুলো কি কি? একটা হচ্ছে সংরক্ষণশীল অনুগল্প, একটা হচ্ছে সংরক্ষণশীল অনুগল্প বা যাকে আমরা বলতে পারি কনজারভেটিভ হাইপোথিসিস, কনজারভেটিভ হাইপোথিসিস। আরেকটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুগল্প, আরেকটা কি? অর্ধ সংরক্ষণশীল অনুগল্প বা যাকে আমরা বলতে পারি সেমি কনজারভেটিভ হাইপোথিসিস, সেমি কনজারভেটিভ হাইপোথিসিস। আচ্ছা, লাল 3 নাম্বারটা হচ্ছে বিচ্ছুরণশীল, বিচ্ছুরণশীল অনুগল্প, বিচ্ছুরণশীল অনুগল্প বা ডিসপারসিভ হাইপোথিসিস বা যাকে বলা হয় ডিসপারসিভ হাইপোথিসিস, ডিসপারসিভ হাইপোথিসিস। আচ্ছা, এখন আসলে এই তিনটা অনুগল্পের মধ্যে প্রমাণিত হচ্ছে সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল অনুগল্প, বাকি দুইটা কিন্তু প্রমাণিত না, বাকি দুইটা হওয়া না। ঠিক আছে, আচ্ছা জিনিসগুলো কি জাস্ট একটা জিনিস বুঝাই। যেটা মনে করো সংরক্ষণশীল অনুগল্প, এটাতে কি বুঝায় যে একটা মাতৃ ডিএনএ, মনে করো এই একটা মাতৃ ডিএনএ, এই একটা মাতৃ ডিএনএ, এখান থেকে যে নতুন ডিএনএ তৈরি হবে, এখান থেকে যে নতুন ডিএনএ দুইটা তৈরি হবে, ওই ডিএনএ দুইটা কিরকম হবে? একটা ডিএনএ হবে, দেখাচ্ছি, যে সেম পুরা মাতৃ ডিএনএ সূত্র দুইটাই এখানে চলে আসছে, আর আরেকটার মধ্যে নতুন দুইটা সূত্র তৈরি হবে। মানে একটা দুইটা ডিএনএ তৈরি হচ্ছে, তো একটা ডিএনএ কি হুবহু সেম থাকতেছে, সংরক্ষণ করতেছে হুবহু, আর আরেকটা একদম নতুন দুইটা স্ট্র্যান্ড তৈরি করতেছে, একবার নতুন দুইটা সূত্র তৈরি করতেছে। এটারে বলা হচ্ছিল সংরক্ষণশীল অনুগল্প। এটাকে কি বলা হচ্ছে? এটা হচ্ছে সংরক্ষণশীল অনুগল্প। অর্ধ সংরক্ষণশীলে কি হয়? অর্ধ সংরক্ষণশীলে এই মনে করো একটা ডিএনএ, এই একটা ডিএনএ, এখন এখান থেকে যে নতুন যে দুইটা ডিএনএ তৈরি হবে, ওগুলা কেমন হবে? ওগুলার প্রত্যেকটার একটা সূত্রক হবে মাতৃ ডিএনএ, আর একটা সূত্রক হবে নতুন, আর একটা সূত্রক হবে নতুন। তার মানে 50% বা মানে দুইটা সূত্রকের মধ্যে একটা সূত্রক মাতৃসূত্র থেকে আসতেছে, আর একটা নতুন সূত্র তৈরি হইতেছে। তো এটাকেই
এটা হচ্ছে আমাদের অর্ধ সংরক্ষণশীল। এটা কি? এটা হচ্ছে আমাদের অর্ধ সংরক্ষণশীল অনুগল্প। আর বিচ্ছুরণশীল যে অনুগল্পটা, ওইটার মধ্যে আসলে কি হয়, ওইটার মধ্যে বলছে যে মানে মাতৃ ডিএনএ অণুর সূত্রদ্বয় একবারে খণ্ডিত হয়ে যাবে, খণ্ডিত হয়ে প্রতিলিপন তৈরি করবে, মানে জিনিসটা অনেকটা এরকম। এটা কিন্তু আসলে প্রমাণিত হয় না, আর এরকম ভাবে হয়ও না। এটা এরকম ছিল প্রমাণটা, যে মনে করে এটা হচ্ছে মাতৃ ডিএনএ। এখন যে নতুন ডিএনএ গুলো তৈরি হবে, এগুলো হচ্ছে এরকম, মনে করো, জাস্ট দেখাই। তো দেখাচ্ছি, রাইট? এখন জিনিসটা হচ্ছে এরকম, ভাঙা ভাঙা, ঠিক আছে, মানে খণ্ডিত খণ্ডিত অংশ, মনে হচ্ছে কি খণ্ডিত খণ্ডিত অংশ। হ্যাঁ, এবার দেখো যে এরকম, মানে পুরোটা কোন জায়গাতে কিন্তু পুরোটা কি সেম থাকতেছে না, পুরোটাই মানে একটা সূত্রকেও কোনো জায়গাতে কিন্তু ফুললি ফুলফিল পাওয়া যাচ্ছে না, খণ্ডিত খণ্ডিত অংশ করে পাওয়া যাচ্ছে। তো এটারে বলা হয় অর্ধ মানে বিচ্ছুরণশীল অনুগল্প। তো এটা কিন্তু প্রমাণিত হয়নি। এটার নাম কি? এটা হচ্ছে বিচ্ছুরণশীল অনুকল্প। তাহলে আমাদের প্রমাণিত হয়েছে কোনটা? আমাদের প্রমাণিত হয়েছে অর্ধ সংরক্ষণশীল অনুগল্প। এটা প্রমাণিত হয়েছে। এখন এটাকে প্রথম প্রমাণিত করেন কারা? এটাকে প্রমাণিত করেন বিজ্ঞানী ম্যাসেলসন এবং স্টাহল। তাহলে এখন এটাকে প্রমাণ করার বেলা আসছে যে ডিএনএ রেপ্লিকেশন আসলে কোন প্রকৃতি হয়, কোন প্রক্রিয়া হয়, এই প্রক্রিয়ায় হয়, তাই না? আচ্ছা, তো এই যে, আচ্ছা তার আগে কথা বলি, এই যে সেমি কনজারভেটিভ বলতেছি, সেমি কনজারভেটিভ বা বলতেছি অর্ধ সংরক্ষণশীল, বা কি বলতেছি অর্ধ সংরক্ষণশীল, এই শব্দটাকে প্রথম ব্যবহার করেন কি? শব্দটাকে প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী স্ট্যান্ড। কি ব্যবহার করেন? বিজ্ঞানী স্ট্যান্ড। স্ট্যান্ড এই শব্দটাকে প্রথম ব্যবহার করেন। আচ্ছা, এখন প্রথম প্রমাণ করেন কে বললাম? প্রমাণ প্রমাণ করেন কি? প্রমাণ করেন আমাদের ম্যাসেলসন এবং স্টাহল। কে কি করেন? ম্যাসেলসন, স্টাহল, তারা এই জিনিসটাকে প্রথম প্রমাণ করেন। তারা কোথায় প্রমাণ করেন? তারা ইকোলাই ব্যাকটেরিয়াতে এটাকে প্রমাণ করেন। তারা ইকোলাই ব্যাকটেরিয়াতে জিনিসটাকে প্রমাণ করেন। পরবর্তীতে বিজ্ঞানী সুয়েকা, কে? বিজ্ঞানী সুয়েকা মানব হেলাকোষে, মানব হেলাকোষে এই জিনিসটাকে প্রমাণ করেন। এবং পরবর্তীতে বিজ্ঞানী সাইমন, বিজ্ঞানী সাইমন ক্ল্যামাইডোমোনাস শৈবালে, ক্ল্যামাইডোমোনাস শৈবালে এটাকে প্রমাণ করেন, এই অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়াটাকে প্রমাণ করেন। এই অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়াটাকে কি করেন? প্রমাণ করেন। আর মেসেলসন এবং স্টাহল ইকোলাই ব্যাকটেরিয়াতে যে প্রমাণটা করেন, ওইখানে তারা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করছিলেন নাইট্রোজেনের, ঠিক আছে, নাইট্রোজেন 15 এবং নাইট্রোজেন 14, এইগুলাকে নিয়ে তারা আসলে ওই বিক্রিয়াটা প্রমাণ করছিলেন, ঠিক আছে। নাইট্রোজেন কেন নিছে বলতো? কারণ আমরা কিন্তু জানি নাইট্রোজেন গলিত বেস থাকে, তাই না, ডিএনএ তে, এই জন্য তারা ওইটা নিয়েছিলেন। তাহলে এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। মানে তারা কি করছিল আসলে, যে মানে তাদের ডিএনএ মানে ওই যে ইকোলাই ব্যাকটেরিয়া ডিএনএ গুলোর মধ্যে নাইট্রোজেন 15 নাইট্রোজেন 14 দিয়ে দিল, তারপরে তাদের রেপ্লিকেশন গুলা দেখা শুরু করলো, বুঝছো? তাদের রেপ্লিকেশন গুলো দেখা শুরু করছে। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি। এবার চলে আসি যে এই যে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলতেছি, এই যে রেপ্লিকেশন বলতেছি, এটাকে যদি আমরা সংজ্ঞা আকারে সুন্দর করে লিখি, ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন, পরীক্ষায় আসলে আমরা কিভাবে লিখবো? ঠিক আছে, এটার আমরা সংজ্ঞা, সংজ্ঞাটা কি? বলতে পারি যে প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ থেকে, যে প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ থেকে
একটি মাত্র ডিএনএ থেকে তার প্রতিরূপ দুইটি, তার প্রতিরূপ দুটি ডিএনএ উৎপন্ন হয়, ডিএনএ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? ডিএনএ রেপ্লিকেশন বলা হয়। তাহলে এতটুকু আমরা মোটামুটি বুঝে গেছি। এখন এই ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াটা আমাদের সিকিউতে আসে। কিভাবে এই প্রক্রিয়াটা হয়? এই যে একটা ডিএনএ থেকে আরো নতুন দুইটা ডিএনএ তৈরি হচ্ছে, মাতৃ ডিএনএ থেকে আমাদের নতুন নতুন দুইটা ডিএনএ তৈরি হচ্ছে। এই প্রক্রিয়াটা কিন্তু আমাদের শিখতে হবে পরীক্ষার জন্য। তো চলো কিভাবে আমরা লিখবো শিখবো একই সাথে আমরা করি, ঠিক আছে? তো এখন রেপ্লিকেশন কিন্তু অনেক ফাস্ট হয়, হ্যাঁ, এমন না যে খুব আস্তে আস্তে চলে, এটা কিন্তু খুব ফাস্ট চলা একটা প্রক্রিয়া, ঠিক আছে? খুব ফাস্ট একটা চলে এই প্রক্রিয়াটা। প্রথমত হচ্ছে উপকরণ। প্রথমত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে উপকরণ। একটা প্রক্রিয়া চলার জন্য আমাদের কিছু উপকরণ লাগবে। কি কি উপকরণ লাগবে? এক নম্বর হচ্ছে একটা টেমপ্লেট দরকার বা ছাঁচ দরকার। টেমপ্লেট বা ছাঁচ। এই টেমপ্লেট বা ছাঁচটা কি কাজ করবে? ছাঁচ বা ট্যাবলেট আকারে কাজ করবে আসলে আমাদের ডিএনএ, ডিএনএ এর স্ট্র্যান্ড বা সূত্র, যে কোনো একটা সূত্র বা সূত্র গুলাই মিলি এই টেমপ্লেট বা ছাঁচ হিসেবে কাজ করে। দুই নম্বরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ডিএনএ তৈরিতে আমরা জানি অবশ্যই নিউক্লিওটাইড দরকার। কোন ধরনের নিউক্লিওটাইড দরকার আমরা সেটাও জানি, হ্যাঁ, ডিঅক্সি রাইবোজ সুগারের যে নিউক্লিওটাইড গুলো আছে সেগুলাই দরকার। তাহলে এখানে কি কি লাগবে দেখো, এখানে লাগবে অসংখ্য অসংখ্য নিউক্লিওটাইড ট্রাইফসফেট, অসংখ্য নিউক্লিওটাইড ট্রাইফসফেট। এখানে কি কি প্রয়োজন? অসংখ্য নিউক্লিওটাইড ট্রাইফসফেট। যেমন কি কি? ডিঅক্সি এডিনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি থাইমিডিন ট্রাইফসফেট, ডিঅক্সি সাইটিডিন ট্রাইফসফেট, এগুলা লাগবে। এখানে কিন্তু এটিপি না, এটিপি না কিন্তু, ঠিক আছে? কারণ এটিপি তে রাইবোজ সুগার, এখানে আমাদের লাগবে কি? ডিঅক্সি রাইবোজ সুগার। এতটুকু বেসিক, কিন্তু আমরা এতদিন পরে আসছি, নিউক্লিক অ্যাসিড পরে আসছি, তাই না? তাহলে দুই নম্বর উপকরণটা আমরা দেখলাম। তিন নম্বর উপকরণটা কি লাগবে? তিন নম্বরে লাগবে এই মানে শক্তি দরকার, তাই না? আমাদের তো অবশ্যই এখানে শক্তি দরকার। এই শক্তিগুলো কিন্তু নিউক্লিওটাইড ট্রাইফসফেটের মধ্যেই আছে, ঠিক আছে? তাহলে শক্তি, প্রচুর পরিমাণ শক্তি দরকার। কেন দরকার? বন্ড তৈরি করার জন্য, বন্ধন তৈরি করার জন্য। চার নম্বরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লোসোম। কি দরকার? রেপ্লিকেশন কমপ্লেক্স বা যাকে বলা হয় রেপ্লিসোম। যাকে কি বলা হয়? যাকে বলা হয় রেপ্লিসোম। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের এই প্রক্রিয়া চলার জন্য যে কিছু এনজাইম দরকার আর সহযোগী প্রোটিন দরকার, তাদেরকে একত্রে বলা হয় একটা রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোম। তাহলে কি বলতেছি? এই প্রক্রিয়া চলার জন্য যে গুরুত্বপূর্ণ এনজাইম গুলো দরকার, গুরুত্বপূর্ণ এনজাইম এবং কি কিছু সহযোগী প্রোটিন, তাই না? এবং বলতেছি প্লাস কিছু সহযোগী প্রোটিন, কিছু সহযোগী প্রোটিন দরকার। এই জিনিসগুলোকে একত্রে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোম। ওকে, ফাইন। এখন এই রেপ্লিসোমের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ এনজাইম আছে অবশ্যই। প্রধান যে এনজাইমটা এখানের একদম মেইন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। সেটা কি? সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজ এনজাইম। এছাড়া আরো আছে কি? আমাদের আছে হেলিকেজ এনজাইম, হেলিকেস বা হেলিকেজ এনজাইম। তারপর হচ্ছে আমাদের প্রাইমেজ এনজাইম। তারপর আছে আমাদের সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তারপর আছে আমাদের টপো আইসোমারিজম,
টপো আইসোমারেজ, সরি টপো আইসোমারেজ, টপো আইসোমারেজ। এরপর আছে আমাদের গাইরেস। কি আছে? গাইরেস। এই যে ইম্পর্টেন্ট কিছু জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, তাই না? এছাড়া এখানে একটা আয়ন গুরুত্বপূর্ণ কাজ করে, ম্যাগনেসিয়াম আয়ন। এখানে কিন্তু ম্যাগনেসিয়াম আয়ন খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, ঠিক আছে? আরেকটা জিনিসও প্রয়োজন, সেটা হচ্ছে প্রাইমার। এই প্রাইমেসটা যেটা, সেটাই আসলে প্রাইমারের তৈরিতে সাহায্য করে। আরেকটা জিনিস কি বলছি, সেটা হচ্ছে প্রাইমার। সেটা কি? সেটা নাম হচ্ছে প্রাইমার। আচ্ছা, এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা প্রক্রিয়া চলে যাই। কিভাবে প্রক্রিয়াটা হয়, এটা সিকিউর জন্য খুব 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 গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা একই সাথে বুঝবো কিভাবে কি করা লাগে, সেটাও দেখবো। তো প্রথমত মনে করো, এই একটা মানে প্রথমত যে তিনটা ধাপ বললাম, যে তিনটা স্টেপ আছে তাই, ঠিক আছে? স্টেপ গুলার 1 নম্বর ধাপ, স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান কি? স্টেপ ওয়ান হচ্ছে এই যে ডাবল হেলিক্সটা থাকে, এই ডাবল হেলিক্সের স্ট্রেনটাকে একক স্ট্রেন করা, মানে তার প্যাচটাকে খুলে দেওয়া। এই যে এই যে ডাবল হেলিক্স আছে আমাদের, এই ডাবল হেলিক্সটাকে আমরা এভাবে খুলে দিব। খুলে দিব বলতে দেখো, এই এই তার মধ্যেকার বন্ধনটাকে আমরা খুলে দিলাম। এটা হচ্ছে তার প্রথম স্টেপ। তাহলে আমাদের প্রথম স্টেপ কি? ডাবল হেলিক্সের ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডকে, ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ। একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ, এটা হচ্ছে একদম প্রথম স্টেপ। তাহলে স্টেপটা কি হবে না হবে সেটা আমরা দেখি। প্রথমত একটা আমাদের সূচনা অঞ্চল দরকার। প্রথমত আমাদের কি দরকার? সূচনা অঞ্চল দরকার। মানে একটা জিনিস বলি, এ মনে করো তোমাদের আমাদের ডিএনএ, এই মনে করেন আমাদের ডিএনএ, এটা অনেক লম্বা ডিএনএ, তাই না? আমি একটু বড় করে দেখাই। এখন একই সাথে বিভিন্ন জায়গায় শুরু হয় রেপ্লিকেশন। রেপ্লিকেশনটা খালি এক জায়গা থেকে শুরু হয় না, এটা বিভিন্ন জায়গা থেকে শুরু হতে পারে। এটা মনে করো এই জায়গা থেকে শুরু হলো, এই জায়গাতে শুরু হলো, এই জায়গাতে শুরু হলো, এই জায়গাতে শুরু হলো, এই জায়গাতে শুরু হলো, একসাথে প্রচুর জায়গায় শুরু হয়। প্রায় 500 থেকে 5,000 জায়গায় শুরু হতে পারে। সরি, মানে ড্রসোফিলাতে প্রায় 50,000 জায়গায় শুরু হয়, ঠিক আছে? এন্ড হিউম্যান বডিতে প্রচুর অনেকগুলো জায়গাতে শুরু হতে পারে একই সাথে, ঠিক আছে? এতটুকু আমরা বুঝতেছি। তাহলে যে জায়গাটা থেকে শুরু হয় ওই জায়গাটার একটা নাম আছে, ওইটাকে বলা হয় ওরি। ওটা কি বলা হয়? ওরি, অরিজিন, তাই না? তাহলে ওইটাকে বলা হয় অরি। অরি দিয়ে কি বুঝাচ্ছি আসলে আমরা? রেপ্লিকেশন অরিজিন বা অরিজিন অফ রেপ্লিকেশন। অরিজিন অফ রেপ্লিকেশন, অরিজিন অফ কি? রেপ্লিকেশন। তাহলে এটা জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এই যে আমাদের মানে ডিএনএ অণুর সুনির্দিষ্ট নিউক্লিয়ার সিকোয়েন্স যে রেপ্লিকেশনের সূচনা অঞ্চল হিসেবে কাজ করে। মানে এটা হচ্ছে রেপ্লিকেশনের সূচনা অঞ্চল। এটা হচ্ছে রেপ্লিকেশন সূচনা অঞ্চল। এটা হচ্ছে রেপ্লিকেশন সূচনা অঞ্চল। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন সূচনা অঞ্চল ধরলাম, মনে করো সাপোজ আমরা জাস্ট একটা জায়গায় দেখাই, এই যে এই জায়গাটাতে মনে করো সূচনা অঞ্চল, এটা এই জায়গায় সূচনা অঞ্চল। তাহলে এই জায়গাতে কি হবে? প্রথমত এই জায়গায় যে সূচনা অঞ্চলে আমাদের কিছু এনজাইম এসে কাজ করবে। প্রথম যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে হেলিকেজ এনজাইম। সেটাকে সেটা হচ্ছে হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইম অরিতে এসে যুক্ত হবে। হেলিকেজ এনজাইম কি হবে? অরিতে এসে যুক্ত হবে। অরিতে যুক্ত হলো। অরিতে যুক্ত হয়ে, একটা সেকেন্ড, যেমন তুমি মিউট রাখো, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আর মিউট হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই। ঠিক আছে, মিউট করো। ওকে, আচ্ছা। তো বলতেছি যে হেলিকেজ এনজাইমটা ওরিতে যুক্ত হবে। হেলিকেজ এনজাইমটা প্রথমে যুক্ত হবেন। যুক্ত হওয়ার পর সে কি করবে? এই যে মনে করো, আমি সাপোজ এখন সুন্দর একটা সহজ চিত্র দেখাই। এই জায়গাটাতে হেলিকেজ এনজাইম এসে যুক্ত হলো। যুক্ত হওয়ার পর সে এখানে যে মনে করো হাইড্রোজেন বন্ডগুলো আছে,
ওই হাইড্রোজেন বন্ডগুলোকে ভাঙা শুরু করলো। হাইড্রোজেন বন্ডগুলোকে কি করবে? ভাঙা শুরু করবো। বেস পেয়ারের মধ্যকার যে বন্ধনগুলো এগুলোকে ভাঙা শুরু করবো। ভাঙলে আলটিমেটলি ডাবল হেলিক্সের প্যাচ খুলতে থাকবে। তাহলে অরিত যুক্ত হয়, এবং যুক্ত হয় সে কি করবে? সে ডাবল হেলিক্সের মানে যে প্যাচটা আছে প্যাচটা খুলতে থাকবে। তাহলে ডাবল হেলিক্সের প্যাচ খুলতে থাকবে, হেলিক্সের প্যাচ খুলতে থাকবে। কিভাবে খুলবে? হাইড্রোজেন বন্ড ভাঙতে থাকবে। হাইড্রোজেন বন্ড ভাঙতে থাকবে and ভেঙে সে সামনের দিকে অগ্রসর হতে থাকবে। ভেঙে সে সামনের দিকে অগ্রসর হতে থাকবে। তাহলে এখানে আমরা আসলে একটা ওয়াই আকৃতির গঠন দেখতে পাচ্ছি। এর কারণে কি হচ্ছে? একটা ওয়াই আকৃতির গঠন দেখা যাচ্ছে। তো এখানে এখানটা ওয়াই আকৃতির গঠনটাকে বলা হয় ওয়াই আকৃতির ফর্ক। কি বলা হয়? ওয়াই আকৃতির ফর্ক বা রেপ্লিকেশন ফর্ক, বা এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক, বা এটাকে কি বলা হয়? রেপ্লিকেশন ফর্ক বলা হয়। ওকে, এতটুকু আমরা খুব সুন্দর করে বুঝতে পারলাম যে হাইড্রোজেন বন্ডগুলোকে ভাঙতে ভাঙতে এটিপি মানে হেলিকেজ কি করতেছে? হাইড্রোজেন বন্ড ভাঙতেছে, ভেঙে সে সামনের দিকে আগাইতেছে, প্যাচটাকে খুলতেছে, ডিএনএ প্যাচটাকে সে খুলতেছে। মানে জিনিসটা যদি এখানে চিন্তা করি, এখন জিনিসটা এরকম খুলে যাচ্ছে, এরকম খুলে যাচ্ছে, হেলিকেজ সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে, হেলিকেজ সামনের দিকে অগ্রসর হচ্ছে, এরকম বিভিন্ন জায়গায় এরকম প্যাচ খোলা শুরু করবে। আচ্ছা, এতটুকু আমরা বুঝলি। এবার হচ্ছে প্যাচ খোলার পর আবার যাতে পেঁচায় না যায়, আবার যাতে পেঁচায়া না যায়, ওই জন্য কি কাজ করবে? ওই জন্য কাজ করবে আমাদের টপো আইসোমারিজম। কি কাজ করবে? টপো আইসোমারিজম। তাহলে কি বললাম? যে মানে পুনরায় যাতে একসাথে প্যাচ করতে না পারে, এটার কাজ করবে টপো আইসোমারিজম। টপো আইসোমারেস, সরি, টপো আইসোমারেস। সে কি করবে? ওই যে পৃথককৃত স্ট্র্যান্ড, ওই স্ট্র্যান্ড দুইটাকে পুনরায় প্যাচ খেতে দিবে না। তাহলে পৃথক স্ট্র্যান্ড দুটিকে পুনরায় একসাথে মানে জড়ো হইতে দিবে না বা প্যাচেতে দিবে না। ঠিক আছে, প্যাচ মানে হতে দেয় না, হতে দেয় না। এই কাজটা সে করে, এই কাজটা সে করে। এন্ড এটা কোথাও, এটা কোন কোষে করে? এটা হচ্ছে প্রকৃত কোষে করতেছে। এটা কোথায় করতেছে? প্রকৃত কোষে। সেম কাজটা আদি কোষে কি করে? আদি কোষে সেম কাজটা করবে গাইডেজ এনজাইম। আদি কোষে এই কাজটা, আদি কোষে কি করে? আদি কোষে এই কাজটা কি করবে? গাইডেজ এনজাইম। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি, এতটুকু নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা, খুব ভালো কথা। জ্বর জ্বর হইতে দিতেছে না, প্যাচ হতে দিতেছে না। যদি আবার হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে যায় তাহলে তো একটা সমস্যা। প্যাচ এতে না দিতেছে না, কিন্তু হাইড্রোজেন বন্ড যদি তৈরি হয়ে যায়, ওই জিনিসটা যাতে না হয় সেই জন্য কাজ করে আমাদের সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এরা সে কি করে? এরা মানে পুনরায় যে হাইড্রোজেন বন্ড তৈরি হতে দিবে না, এরা স্ট্র্যান্ডের মধ্যে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে যাওয়ার কারণে হাইড্রোজেন বন্ড তৈরি হতে পারে না। তাহলে পুনরায় হাইড্রোজেন বন্ড তৈরি হতে দেয় না, পুনরায় হাইড্রোজেন বন্ড তৈরি হতে দেয় না। এতটুকু আমরা বুঝতে পারলাম একদম। তাহলে প্রথম স্টেপটা কিন্তু মেইন জিনিসটা আমরা বুঝে ফেলছি। কি বুঝলাম? যে আমরা তার প্যাচটা খুলবো, খুলে যে দুইটা স্ট্যান্ড ছিল, দুইটা স্ট্যান্ডকে আলাদা করে আলাদা আলাদা একটা একটা স্ট্যান্ড বানাবো। এই যে দুইটা স্ট্যান্ড ছিল, তাদেরকে আমরা আলাদা আলাদা করে একটা একটা স্ট্যান্ড বানাই ফেললাম। ঠিক আছে, তারপর কিভাবে করলাম? হেলিকেজ এনজাইম আসছে, ওরিতে যুক্ত হলো, এবং তার হাইড্রোজেন বন্ড ভাঙতে থাকলো, ওয়াই আকৃতির ফর্ক তৈরি করলো, রেপ্লিকেশন ফর্ক। টপ আইসোমারেজ কি করলো? যাতে আবার না পেঁচে সেই কাজটা করলো। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কি করলো? যাতে আবার হাইড্রোজেন বন্ড তৈরি না হয় সেই কাজটা করলো। এতটুকুতে মোর দেন আমরা জিনিসটা বুঝতে পারছি, এতটুকুতে কিন্তু আমরা জিনিসটা বুঝে ফেলতে পারছি। আচ্ছা, এরপর যে জিনিসটা সেটা হচ্ছে এবার যে এই যে স্ট্র্যান্ড গুলা হলো, এই যে আমাদের স্ট্র্যান্ড গুলা হলো, এই স্ট্র্যান্ড গুলো এখন আমাদের কি হিসেবে কাজ করবে? এগুলো এখন আমাদের টেমপ্লেট হিসেবে কাজ করবে বা ছাঁচ হিসেবে কাজ করবে। এইগুলো আমাদের কি হিসেবে কাজ করবে? এগুলো আমাদের ছাঁচ হিসেবে বা টেমপ্লেট হিসেবে কাজ করবে নতুন স্ট্র্যান্ড তৈরির জন্য।
ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই যে রেপ্লিকেশনের জন্য পৃথক হওয়া প্রতিটি স্ট্র্যান্ড এখন নতুন স্ট্র্যান্ড তৈরির ছাঁচ হিসেবে ব্যবহৃত হবে। কি বলতে পারি? আমরা বলতে পারি যে রেপ্লিকেশনের জন্য পৃথক হওয়া পৃথক হওয়া প্রতিটি প্রতিটি স্ট্র্যান্ড নতুন ছাঁচ বা নতুন স্ট্র্যান্ড তৈরির ছাঁচ হিসেবে ব্যবহৃত করবে। নতুন স্ট্র্যান্ড তৈরির ছাঁচ হিসেবে ব্যবহৃত হবে। তাহলে আমরা মোটামুটি কিন্তু বুঝতে পারছি। আচ্ছা, এখন একটা জিনিস বলি, এখানে কিন্তু রেপ্লিকেশন বাবল তৈরি হয়। বাবল জিনিসটা কি দেখো, বাবল জিনিসটা হচ্ছে দেখো মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়। গ্যাপ তৈরি হয় বলতে দেখাই, এই মনে করো আমি জাস্ট একটা দেখাবো, এরপরে বাকিটা তোমরা নিজেরা বুঝতে পারবা। দেখো, সরি, আচ্ছা, মনে করলাম এই জায়গাতে শুরু হলো, এই জায়গাতে শুরু হলো, প্যাস্টেজ খুলে হলো, প্যাস্টেজ খুলে যাচ্ছে, তখন এই জায়গাটা আসলে এইভাবে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই জায়গাটা কি এরকম হয়ে গেল। ঠিক আছে? এন্ড সামনের দিকে সে অগ্রসর হচ্ছে, কিন্তু তাহলে সামনের দিকে সে এইভাবে অগ্রসর হচ্ছে, তাই না? তাহলে এই যে জিনিসটা, এটাকে বলা হবে তখন কি? রেপ্লিকেশন বাবল। এটারে বলা হবে রেপ্লিকেশন বাবল। তাহলে কি বলতেছি? এই যে রেপ্লিকেশন ফর্ক দুইটা দুই দিকে যাচ্ছে, রেপ্লিকেশন ফর্ক মানে এই যে ওয়াই আকৃতির, হ্যাঁ, ওয়াই আকৃতির ফর্কটা দুই দিকে যখন যাচ্ছে, দুই দিকেই হচ্ছে, আমরা যে এদিকেও দেখাই, এদিকেও তো যাচ্ছে এটা, তাই না? এই ওয়াই আকৃতির ফর্ক এদিকেও যাচ্ছে, এই যে একটা ওয়াই, এই আরেকটা ওয়াই, তাই না? আচ্ছা, তাহলে এই ওয়াই আকৃতির ফর্ক এই যে দুই দিকে যাচ্ছে, তখন আলটিমেটলি আমাদের এখানে একটা গঠন দেখতেছি আমরা। ওই গঠনটাকে আমরা কি বলতেছি? রেপ্লিকেশন বাবল। কি বলতেছি? রেপ্লিকেশন বাবল। রেপ্লিকেশন বাবল কি একটা হয়? না, অনেকগুলো তৈরি হতে পারে। এরকম রেপ্লিকেশন বাবল অনেকগুলো তৈরি হয়। যেমন জাস্ট দেখাই, সিম্পলি দেখাই, সামনে দিয়ে আরেকটা এরকম হয়। ঠিক আছে? এরকম রেপ্লিকেশন ফর্মুলা দুই দিকে যাচ্ছে। আর এই এই জায়গাটাকে আমরা বলতেছি, পুরো যে জায়গাটা আমরা রেপ্লিকেশন বাবল বলতেছি, তাই না? আর এই যে জায়গাটা ছিল যেখান থেকে শুরু হয়েছিল, এটাকে আমরা বলতেছি অরি বা অরিজিন। তাহলে এই প্রথম স্টেপ শেষ, প্রথম স্টেপ শেষ। আর এটা ভিতরে কতক্ষণ সময় লাগে? প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে, প্রায় 1 আওয়ারের মতো সময় লাগে। কেন? মানে সময় কিন্তু কম লাগে অনেক। যদি একটা মাত্র ওরি হইতো তাহলে চারদিকে যাইতে যেতে বহুত সময় লাগতো, কিন্তু অনেকগুলো ওরি শুরু হয়, তাই আলটিমেটলি খুব সহজে জিনিসটা 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। তাহলে আমাদের স্টেপ 1 শেষ। এবার হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 খুবই সহজ, শুরু করি। 2 নম্বর স্টেপ, এটা হচ্ছে সম্পূরক স্ট্র্যান্ড তৈরি। সম্পূরক স্ট্র্যান্ড তৈরি, বা যাটাকে ইংলিশে বলতে পারি আমরা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি করি। হুম, সিম্পলি দেখো কি হচ্ছে। এই মনে করো আমাদের জিনিসটা এরকম ছিল, তাই না? জিনিসটা তো এমন ছিল, এখান দিয়ে হেলিকেজ এনজাইমটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাই না? এতটুকু আমরা বুঝি। এখন ডিএনএর মধ্যে একটা থেকে 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্ত, আরেকটা থেকে 3 প্রাইম থেকে 5 প্রাইম প্রান্ত, ঠিক এমনই কিন্তু থাকে। এখন মনে রাখবো নতুন স্ট্র্যান্ড সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাবে। তাহলে কি বলতেছি? এই নতুন স্ট্র্যান্ড অলওয়েজ 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী হবে। অলওয়েজ 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী হবে। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি। এখন এই প্রক্রিয়াটা যখন শুরু হয়, তখন শুরু আমাদের কাজ করবে ডিএনএ পলিমারেজ এনজাইম। ডিএনএ পলিমারেজ এনজাইম এখানে এসে কাজ করা শুরু করবে। কি করবে? এখানে কয়েকটা জিনিস কাজ করবে। একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম, আর একটা জিনিস হচ্ছে আমাদের আরএনএ প্রাইমেস। এখন আরএনএ প্রাইমেস
একটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে আরএনএ প্রাইমার। তাহলে কি বলতেছি, সে একটা জিনিস বলি, আরএনএ প্রাইমের একটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে আরএনএ প্রাইমার। কি তৈরি করে? আরএনএ প্রাইমার তৈরি করে। আরএনএ প্রাইমারটা হচ্ছে ক্ষুদ্র আরএনএ, এটা হচ্ছে ক্ষুদ্র আরএনএ। এখানে 10 থেকে 60টা নিউক্লিওটাইড থাকে, 10 থেকে 60টা নিউক্লিওটাইড থাকে। এখানে কি থাকে বললাম, 10 থেকে 60টা নিউক্লিওটাইড থাকে। আচ্ছা, এখন আমাদের প্রথমত এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্ত, তো এইদিকে আমাদের একটা প্রাইমার যুক্ত, ডিএনএ পলিমারেজ এনজাইমের মাধ্যমে কি হবে, একটা প্রাইমার যুক্ত হবে। আমরা সম্পূরক স্ট্র্যান্ড তৈরি করতেছি, ঠিক আছে। এখানে একটা প্রাইমার যুক্ত হলো, যুক্ত হওয়ার পর এবার কমপ্লিমেন্ট নিউক্লিওটাইড গুলো এখানে আসতে থাকবে। এখানে কি আসতে থাকবে, কমপ্লিমেন্ট নিউক্লিওটাইড গুলা আসতে থাকবে, ঠিক আছে। Right. তো এখন কি হবে, আমাদের এখানে আরএনএ প্রাইমার যুক্ত হবে। প্রাইমার কিন্তু 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী, এটা কিন্তু 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী, এরকম হবে, ঠিক আছে। তো আমাদের এই যে ডিএনএ পলিমারের যে এনজাইম গুলো আছে, এই এনজাইম গুলোর মাধ্যমে বা আরএনএ প্রাইমেজ সেই প্রাইমারটা তৈরি করলো, এবং প্রাইমারটা তৈরি হওয়ার পর ডিএনএ পলিমারেজ এনজাইম এই প্রাইমারটাকে এনে যুক্ত করবে, প্রাইমারটাকে এনে যুক্ত করলো। এই দেখো প্রাইমার একটা, এখানে আরেকটা প্রাইমার যুক্ত করলো, দুইটা স্ট্র্যান্ডের সাথে যুক্ত করলো, ঠিক আছে। তো এটা, এই দেখো এই স্ট্র্যান্ডটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, দেখো এটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, এটা এটাও কিন্তু 5 প্রাইম থেকে 3 প্রাইম উল্টা সাইডে। কারণ আমাদের যে ইয়ে যুক্ত হবে, প্রাইমার যুক্ত হবে, এটা কিন্তু দেখো 3 প্রাইমের সাথে এখানে 5 প্রাইম থাকবে, এখানে 3 প্রাইমের সাথে এখানে 5 প্রাইম আছে, এভাবে যুক্ত হবে। যুক্ত হলো, এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি যে এটা ছিল আমাদের মাতৃ ডিএনএর যে স্ট্র্যান্ড সেটা। এখন যে আরএনএ প্রাইমের যে আরএনএ প্রাইমার তৈরি করলো, যেটা হচ্ছে আসলে 10 থেকে 60টা নিউক্লিওটাইড, ক্ষুদ্র আরএনএ, যেটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী, সেটাকে ডিএনএ পলিমারেজ এনজাইমকে, ডিএনএ পলিমারেজ এনজাইম সেটাকে এখানে এনে যুক্ত করবে, দুইটা স্ট্র্যান্ডের সাথে যুক্ত করলো, করার পর এখন কি হবে, আমাদের ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজের কয়েকটা টাইপ আছে, ঠিক আছে। তো ডিএনএ পলিমারেজ 3 কি করবে, এখানে যদি এডিনিন থাকে, মনে করো সাপোজ এখানে এডিনিন আছে, তাহলে এখানে থায়ামিনকে আনবে, যোগ করাবে। এখানে সাইটোসিন আছে, এখানে গুয়ানিন আছে, এখানে সাইটোসিন আছে মনে করো, তাহলে এখানে থায়ামিনকে আনবে, এখানে গুয়া গুয়ানিনকে আনবে, এখানে আবার সাইটোসিনকে আনবে, এখানে আবার গুয়ান আনবে, এভাবে বন্ড তৈরি করতে থাকবে কিন্তু, ঠিক আছে। এন্ড এটা এইভাবে মানে প্লেটটাকে কপি করতেছে, ঠিক আছে, এভাবে সামনের দিকে অগ্রসর হতে থাকবে। তো এভাবে সামনের দিকে এটা অগ্রসর হতে থাকবে, ওইটাও সামনের দিকে অগ্রসর হতে থাকবে। তাহলে আমরা এভাবে কিন্তু স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, এভাবে কিন্তু আমাদের স্ট্র্যান্ড তৈরি। এই যে নতুন স্ট্র্যান্ড, দেখো আমি এটাকে অন্য একটা কালার দিই, তাহলে আশা করি সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবা। হ্যাঁ, এই তো মাত্র স্ট্র্যান্ড, তাই না। এখন এখানে আমাদের আরএনএ প্রাইমারটা যুক্ত হলো প্রথমে 5 প্রাইম থেকে 3 প্রাইম, এখানেও দেখো 5 প্রাইম থেকে 3 প্রাইম। এবার এখানে আমাদের কি যুক্ত হলো, আমাদের এখানে এই কমপ্লিমেন্ট স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে, মানে সম্পূরক স্ট্র্যান্ডটা, মানে এ এর জন্য টি আসতেছে, সি এর জন্য জি আসতেছে, এসে স্ট্র্যান্ডটা তৈরি করতেছে। এখানেও সেম এটাকে এভাবে এলংগেট করতেছে বা বড় করতেছে সামনের দিকে। সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে যাবে, কারণ 3 প্রাইম প্রান্তেই আমাদের মুক্ত হাইড্রোক্স মানে OH মাইনাস থাকে বা হাইড্রোক্সিল থাকে, এজন্য যুক্ত হতে পারে। এতটুকু আমরা বুঝলাম। এখন জিনিসটা তো সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাই না, জিনিসটা কি সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে আমি জিনিস এটাকে একবার কপি করি। তাহলে দেখো, এখন এটা যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, তখন আমি এটাকে আরো কাটলাম, আরো কাটলাম, মনে করি, সরি, জিনিসটা আরোটা এলংগেট হচ্ছে, তাহলে এরকম বলা যায় যে এখন এটা আরো বিশাল, এটা এখন আরো বিশাল। তো ওই সময় এখানে এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম ছিল,
এটা 3' থেকে 5' ছিল, তাই না? তো এখানে আমাদের কি যুক্ত হয়েছিল? প্রাইমার যুক্ত ছিল 5' থেকে 3'। এটাকে কপি করতেছিল, মনে করো তখন এতটুকু পর্যন্ত আগাইছে, এখন হেলিকেস সামনের দিকে আরো অগ্রসর হয়েছে, তাই না? তাই আরো দেখো সুন্দর করে 5' থেকে 3' থেকে কিন্তু এটা বর্ধিত হচ্ছে। কিন্তু এই স্ট্র্যান্ডটা দেখে চিন্তা করো, এটা এতটুকু এখানে ছিল আগে, এন্ড এটা এদিকে বর্ধিত হয়েছে। এটা কি এদিকে বর্ধিত হয়েছে। এখন এই সেটটাতে কি সে বাড়তে পারতেছে? এই সেটটাতে সে বাড়তে পারতেছে না। এই সেটটা কিন্তু সে চাইলে বাড়তে পারতেছে না। এখন কি হবে? এখন নতুন করে আরেকটা প্রাইমার আসবে এন্ড এসে আবার এতটুকু তৈরি করবে। ঠিক আছে, তাহলে জিনিসটা আরো বড় হতে থাকবে। সাপোজ জিনিসটা এবার এইটা এইভাবে সোজা তৈরি হতে থাকবে, আর এই স্ট্র্যান্ডটা একটু পর পর প্রাইমার আসবে, আবার এভাবে তৈরি করবে। ঠিক আছে, একটু পর পর প্রাইমার আসবে আর একটু একটু করে তৈরি করবে। তাহলে একটা দেখো খুব ইজিলি তৈরি হচ্ছে নিরবিচ্ছিন্ন ভাবে, আর একটাকে একটু পর পর আটকা আটকা তৈরি হতেছে, খন্ড খন্ড তৈরি হতেছে। তাই এটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। এটাকে বলা হবে লিডিং স্ট্র্যান্ড, আর এইটাকে বলা হবে ল্যাগিং স্ট্র্যান্ড। এটা কি বলা হবে? ল্যাগিং স্ট্র্যান্ড। এবং লিডিং স্ট্র্যান্ডটা কি করছে? দেখো ফর্কটা এদিকে যাচ্ছে না, এদিকে তো ফর্ক, তাহলে লিডিং স্ট্র্যান্ড হচ্ছে ফর্কের, মানে আমি সরি, হ্যাঁ এটা এটাই বলা যায়, হ্যাঁ ফর্কের দিকে বৃদ্ধি থাকে। তাহলে এটা কি রেপ্লিকেশন ফর্কের দিকে নিরবিচ্ছিন্ন ভাবে বৃদ্ধি পেতে থাকে। রেপ্লিকেশন ফর্কের দিকে নিরবিচ্ছিন্ন ভাবে বৃদ্ধি পেতে থাকে। নিরবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন ভাবে বৃদ্ধি পেতে থাকে। নিরবিচ্ছিন্ন ভাবে বৃদ্ধি পেতে থাকে। আর ল্যাগিংটা কি করে? এটার বিপরীতে, ফর্কের বিপরীতে, ফর্কের বিপরীতে বিচ্ছিন্নভাবে খন্ড খন্ড আকারে যুক্ত হয়, খন্ড খন্ড হয়ে তৈরি হতে থাকে। ঠিক আছে, এতটুকু আমরা সম্পর্ক স্ট্রেন্থ তৈরি জিনিসটা বুঝতে পারলাম। এবং এতটুকু বুঝার পর যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই যে ছোট ছোট খন্ডগুলো তৈরি হচ্ছে, এই যে ছোট ছোট খন্ডগুলো তৈরি হচ্ছে, এই খন্ডগুলোকে বলা হবে ওকাজাকি খন্ড। এই খন্ডগুলোকে কি বলা হয়? খন্ডগুলোর একটা নাম আছে, খন্ডগুলোর নাম কি? ওকাজাকি খন্ড। তাহলে এই এই এদেরকে বলা হবে ওকাজাকি খন্ড। মনে করো পুরোটাকে কমপ্লিট করা হয়ে গেছে, তখন আলটিমেটলি ওকাজাকি খন্ডগুলোকে যুক্ত করা লাগবে না। এই মাঝখানের প্রাইমারটা কিন্তু বাদ বাদ হয়ে যাবে, প্রাইমারটাকে খুলে ফেলা হবে, প্রাইমারটাকে কি হয়ে যাবে? খুলে ফেলা যাবে। তখন এই আমাদের স্ট্র্যান্ড গুলোকে যুক্ত করতে হবে না, খন্ডগুলোকে। ওইটার কাজ করবে কে? যুক্ত করাবে কে? ওকাজাকি খন্ডগুলোকে যুক্ত করাবে তখন আমাদের লাইগেজ এনজাইম। কে তৈরি করবে? লাইগেজ এনজাইম এটাকে যুক্ত করাবে। আর প্রাইমারটার যে প্রতিস্থাপন হবে, প্রাইমারটা প্রতিস্থাপন হবে না, এই যে প্রাইমারটা আছে, এই প্রাইমারটা তো চেঞ্জ হয়ে যাবে। এই প্রাইমারটাকে, আমাদের কাজ তো শেষ, তো এটা তো আরএনএ একটা জিনিস, তাই না? তো এটাকে কে প্রতিস্থাপন করবে? এটাকে প্রতিস্থাপন করবে ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1। ঠিক আছে, তাহলে এই তো মূল জিনিসটা কিন্তু আমরা বুঝে ফেলছি। মূল জিনিসটা কিন্তু আমরা বুঝে ফেলছি। ঠিক আছে, তাহলে এখন আমরা জিনিসগুলো একটু সুন্দর করে লিখলেই হবে। জিনিসগুলোকে যদি এখন আমরা সুন্দর করে লিখি তাহলেই হবে। ঠিক আছে, তাহলে কিভাবে কি লিখবো দেখি, চলো। সেম কথাগুলো এখন আমরা just একটু একটু করে লিখবো। ঠিক আছে, যে 1 নম্বরে আমরা লিখবো যে এই যে ডিএনএ পলিমারেজ, মানে নতুন স্ট্র্যান্ড তৈরি হবে, এটা একটা জিনিস বলবো। ঠিক আছে, যে নতুন স্ট্র্যান্ড সর্বদা 5' থেকে 3' দিকে যাবে। হ্যাঁ, নতুন স্ট্র্যান্ড যেগুলো তৈরি হবে এগুলা, আচ্ছা একটা জিনিস একটু আমরা করছি তা একটা বার দেখাই। এই যে প্রাইমার যুক্ত হয় 5' থেকে 3', 3' থেকে 5', প্রাইমারটা সবসময় দেখবে 3' প্রান্তের সাথে কিন্তু যুক্ত হয়, এখান থেকে যুক্ত হয়েছিল, বা এই যে এখান থেকে যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে প্রাইমারটা যুক্ত হবে 3' প্রান্তের সাথে, মানে এদিক থেকে অ্যাকচুয়ালি জিনিসটা শুরু হয়। ঠিক আছে, তাহলে ওই জিনিসটা আমরা ফার্স্টে বলবো। আচ্ছা,
তো তার আগে আমরা বলি যে আরএনএ পলিমারেজ বা আরএনএ প্রাইমেজ, সে আমাদের আরএনএ প্রাইমার তৈরি করে, এবং আরএনএ প্রাইমারটা হচ্ছে একটা ক্ষুদ্র আরএনএ, যেটা হচ্ছে মাত্র 10 থেকে 60টা নিউক্লিওটাইড দ্বারা গঠিত। তারপরে বলতে পারবো যে এআই ডিএনএ পলিমারেজ এনজাইম, ডিএনএ পলিমারেজ এনজাইম কি করে, আরএনএ প্রাইমারকে, আরএনএ প্রাইমারকে, এখন আর আরএনএ বলা দরকার না, প্রাইমারকে ওই যে টেমপ্লেট বা যে ছাঁচ ডিএনএ ছিল, ছাঁচ যে স্ট্র্যান্ড আছে আমাদের, স্ট্র্যান্ডের 3 প্রাইম প্রান্তে যুক্ত করে, এতটুকু। তারপরে হচ্ছে এবার হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 এনজাইমের মাধ্যমে, ডিএনএ পলিমারেজ 3 এর মাধ্যমে আলটিমেটলি কি হচ্ছে, আমাদের কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড আসতে থাকবে। ঠিক আছে, তাহলে সে কি করে, সে হচ্ছে ছাঁচের মানে এই যে ছাঁচটা ছিল, ছাঁচের কমপ্লিমেন্টারি যে নিউক্লিওটাইড গুলো আছে, কমপ্লি কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি মনে করো এ আছে, টি আনবো, সি আছে, জি আনবো। ঠিক আছে, তাহলে কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড নিয়ে আসবে। ঠিক আছে, কমপ্লিমেন্টারি নিউক্লিও নিউক্লিওটাইড প্রাইমারের সাথে যুক্ত করতে থাকবে, প্রাইমারের সাথে যুক্ত করতে থাকবে। প্রাইমারের সাথে যুক্ত করতে থাকলে আলটিমেটলি আমাদের কমপ্লিমেন্টারি বা সম্পূরক স্ট্র্যান্ডটা তৈরি হতে থাকবে, সম্পূরক স্ট্র্যান্ড তৈরি হয়। এখন এই যে তৈরি হচ্ছে, এর মধ্যে একটা বলছি যে 2টা স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, এর মধ্যে একটা স্ট্র্যান্ড হচ্ছে ফর্কের দিকে, যে স্ট্র্যান্ডটি ফর্কের দিকে নিরবিচ্ছিন্নভাবে অগ্রসর হয়, নিরবিচ্ছিন্নভাবে অগ্রসর হয়, তাকে আমরা বলতেছি লিডিং স্ট্র্যান্ড, তাকে আমরা বলতেছি কি লিডিং স্ট্র্যান্ড। আর যেটা আর যে স্ট্র্যান্ডটা ফর্কের বিপরীত দিকে যাবে এবং বিচ্ছিন্ন বা খন্ড খন্ড আকারে যুক্ত হবে, খন্ড খন্ড হয়, তাকে আমরা বলবো ল্যাগিং স্ট্র্যান্ড, তাকে আমরা কি বলি, ল্যাগিং স্ট্র্যান্ড বলি। তারপরে দিয়ে আমরা কি বলতে পারি, তারপরে দিয়ে আমরা বলতে পারি এই যে মানে পুরো জিনিসটা আমাদের কাজ শেষ, কাজ শেষ হওয়ার পর আমাদের প্রাইমারটাকে প্রতিস্থাপন করা লাগবে। তাহলে প্রাইমারটাকে প্রতিস্থাপন করবে কি, ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 1 প্রাইমারকে প্রতিস্থাপন করে, প্রাইমারকে প্রতিস্থাপন করে। তাহলে এই যে খন্ড খন্ড রইলো, ল্যাগিং স্ট্র্যান্ডের যে খন্ডগুলা, এই যে ল্যাগিং স্ট্র্যান্ডের খন্ড, এই খন্ডগুলোকে আমরা কি বলবো, ওকাজাকি খন্ড। কি বলবো, ওকাজাকি খন্ড। এবং এই খন্ডগুলোকে যুক্ত করবে লাইগেজ এনজাইম, লাইগেজ এনজাইম খন্ডগুলোকে যুক্ত করবে। মোটামুটি কাজ শেষ। মোটামুটি কিন্তু আমাদের দুই পাশ দিয়ে এটা হইতে থাকবে। এটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত দুই পাশের বাবল বা ফর্ক মিলে যায়। মানে জিনিসটা দেখো, মনে করো এই একটা ফর্ক বা বাবল, এর একটা বাবল, ঠিক আছে, দুইটাতে এদিকে এদিকে বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে দেখো কিভাবে বাড়তেছে, একটা জিনিস চিন্তা করো, এখানে এই এই বড় হইতেছে কিন্তু, হ্যাঁ তাই না, নতুন স্ট্র্যান্ড কিন্তু এখানে তৈরি হচ্ছে, তাই না। তো আলটিমেটলি দুইটা জিনিস যখন একসাথে এভাবে মিলে যাবে, ঠিক আছে, দুইটা মনে করো এভাবে একসাথে যখন মিলে যাবে, এভাবে একসাথে মিলে যাবে, আর আমাদের দুইটা স্ট্র্যান্ড এভাবে তৈরি হয়ে গেল,
তাহলে এভাবে কিন্তু আলটিমেটলি আমাদের দেখো দুইটা ডিএনএ তৈরি হয়ে গেল, তাই না? এই একটা ডিএনএ, এই আর একটা ডিএনএ, এভাবে মিলিয়ে হয়। আর এটা একদম পুরো মাতৃ ডিএনএ এর হুবহু কপি তৈরি করে। তাহলে 2 নাম্বার স্টেপ শেষ। সবার লাস্টে যে 3 নাম্বার স্টেপ, এটা নিয়ে আমাদের অল্প একটু কথা, সেটা কি? সেটা হচ্ছে ডিএনএ প্রুফ রিডিং এবং মেরামত। ডিএনএ প্রুফ রিডিং ও মেরামত। প্রুফ রিডিং মানে কি বোঝা গেছে? মনে করো এ এর সাথে টি আসা দরকার, সি এর সাথে জি আসা দরকার, ঠিক আছে? মনে করো এখানে এ ছিল, টি ছিল, সি ছিল, জি ছিল, আবার টি ছিল, সি ছিল, এরকম ছিল মনে করো। এখন প্রাইমারের সাথে যুক্ত করার জন্য ডিএনএ পলিমারেজ 3 যে নিউক্লিওটাইড গুলোকে আনতেছিল, সি এর সাথে জি আসছে মনে করো, জি এর সাথে টি এর সাথে এ আসছে, মনে করো এখানে জি এর সাথে একটা জি ভুল করে বসে দিল, বা মনে করো এখানে জি এর সাথে একটা এ বসে দিল, এখানে জি এর সাথে একটা টি বসে দিল, সাপোজ একটা মিসকনসেপ্ট তৈরি করে ফেললো। আবার বাকিটা আবার ঠিক আছে, মনে করো এখানে জি, এখানে মনে করো এ, এখানে মনে করো টি। তো এই যে ভুলটা, এই ভুলটাকে রেপ্লিকেশন ঠিক করে ফেলতে পারে, এই ভুলটাকে রেপ্লিকেশন ঠিক করে ফেলতে পারে, এটাকে বলা হয় প্রুফ রিডিং। তখন সে এটাকে চেঞ্জ করে সি অ্যান্ড সি নিয়ে আসলো, তাহলে এটাকে বলা হচ্ছে মেনলি ডিএনএ প্রুফ রিডিং। প্রতি 1000টা জিনের মধ্যে এরকম একটা ভুল হইতেই পারে, এন্ড এই ভুলগুলাকে বলা হয় মিসম্যাচ। এই ভুলগুলাকে কি বলা হয়? মিসম্যাচ। ঠিক আছে, এই যে ভুল হয়ে গেল না, এই ভুলগুলোকে বলা হয় মিসম্যাচ। মানে এর এ জায়গায় সি, মানে টি এর জায়গায় সি চলে আসলো, ঠিক না? এইগুলোকে বলা হয় কি? মিসম্যাচ। তো মিসম্যাচ হলে আমাদের ডিএনএ পলিমারেজ 3 মানে কি কি হয়, মনে করুন মিসম্যাচ হয়ে গেছে, তখন নতুন জিনিসটাকে আর যুক্ত করতে পারবে না, নতুন জিনিসটাকে আর যুক্ত হইতে পারে না, এটা আটকা যায়, ঠিক আছে? তখন আমাদের রিপেয়ার কমপ্লেক্স বলতে একটা জিনিস আছে। কি আছে বললাম? রিপেয়ার কমপ্লেক্স। রিপেয়ার কমপ্লেক্সে কি আছে? এখানে আছে আমাদের ডিএনএ পলিমারেজ 1 এবং 2, ডিএনএ পলিমারেজ 1 এন্ড 2। তো তারা আলটিমেটলি আবার এটাকে রিপেয়ার করবে, ঠিক করবে, ভুলটাকে সংশোধন করবে, সামনের দিকে আগাবে। এই যে ভুলটাকে যদি সংশোধন করা না হয়, ভুলটা যদি থাইকা যায়, তখন কিন্তু ক্যান্সার হতে পারে, বিভিন্ন স্কিন ক্যান্সার হতে পারে, চর্মরোগ হতে পারে, ঠিক আছে, কার্সিনোমা দেখা দিতে পারে। তাহলে মোটামুটি আমরা, এই ছিল আমাদের মেনলি রেপ্লিকেশন করা প্রক্রিয়াটা। আশা করি আমরা প্রক্রিয়াটা বুঝতে পারছি।